নমস্কার, উত্তরবঙ্গ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে রাজ্য রাজনীতি একটি বিষয় নিয়ে তোলপাড়, সেটা হচ্ছে দার্জিলিং লোকসভা কেন্দ্র। দার্জিলিং লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। সেখানে প্রার্থী হচ্ছেন গতবার যিনি জয়ী সাংসদ ছিলেন রাজু বিস্ত, বিজেপির পক্ষ থেকে প্রার্থী হচ্ছেন। কিন্তু সবথেকে চমক দেওয়ার মতন ঘটনা হচ্ছে, সেই দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীর বিরুদ্ধেই প্রার্থী হয়েছেন দলেরই কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। কিন্তু এই ঘটনা, এটাকে কার্যত রাজ্য রাজনীতিতে নজিরবিহীন বলা হচ্ছে। কেন নজিরবিহীন? কারণ স্ট্যান্ডিং এমএলএ, দলের স্ট্যান্ডিং এমএলএ দলের বিরুদ্ধে প্রার্থী হচ্ছে, এ ঘটনা হয়তো আগে দেখা যায়নি। কিন্তু কেন, কি এমন কারণ ঘটল যে কারণে দলের বিরুদ্ধে তাকে ক্যান্ডিডেট হতে হলো? কি ঘটছে বিজেপির অন্দরে, আসল ঘটনাটা ঠিক কি, সেটাই আপনাদের শোনাবো। এবং সেটা সরাসরি শোনাবো কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার মুখ থেকেই। আজকে আমাদের এই এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আমার সঙ্গে রয়েছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। চলুন তার কাছেই শুনে নিই যে আসল ঘটনা কি, কি চলছে বিজেপির অন্দরে, কেন তিনি দলের বিরুদ্ধেই ক্যান্ডিডেট হলেন। বিষ্ণুবাবু, আপনাকে উত্তরবঙ্গ সংবাদে অনেক অনেক স্বাগত জানাই। প্রথমে যেটা জানতে চাইব যে এইটা কেন করতে হলো আপনাকে, যে দল যেখানে ক্যান্ডিডেট ঘোষণা করে দিয়েছে, আপনি দলের স্ট্যান্ডিং এমএলএ, দলের গাইডলাইনের বাইরে গিয়ে, দলের কথার বাইরে গিয়ে কেন ক্যান্ডিডেট কেন হতে হলো আপনাকে? না, আমি কিছু বিষয়টা আপনাকে এখানে জানাইতে চাই যে আমরা পর 3বার বহিরাগত সাংসদকে জিতাইলাম এই দার্জিলিং সমষ্টি থেকে, কিন্তু ওনারা এখানকার জনগণের কথা, জনগণের আবেগটা কোনোদিন বুঝতে পারলেন না। আর ওনারা সবসময় এখানে একটা মিথ্যার রাজনীতি চলতেছে যে আমি রোডওয়েজ এনেছি এত কোটি টাকা, রেল লাইন এত কোটি টাকা, জল এত কোটি টাকা। এটা দেখেন, এখানে যদি বিজেপির সাংসদও না থাকতো, যে অনেক জায়গায় এই দেশে বিজেপির সাংসদ নাই, সেখানেও তো এইসব জিনিস যাচ্ছে, রোড যাচ্ছে, জল যাচ্ছে, ট্রেন যাচ্ছে, এটা তো যাচ্ছে। হ্যাঁ, না, সাংসদ কিছু করেনি এখানে, সাংসদ কোনো কাজই নেই এখানে, কাজই করেনি, শুধু ওই ভাষণবাজি, মুখ থেকে মিষ্টি কথা, এটাই। আর দ্বিতীয় কথা, এখন একটা চালের রাজনীতি আছে যে আমরা চাল পাচ্ছি। ঠিক আছে, বিজেপি গভর্নমেন্ট কোভিডের সময় থেকে গরিবের কাছে চাল পাঠাচ্ছে, কিন্তু এটা তো শুধু যেখানে বিজেপি সাংসদ আছে সেখানে নয়, গোটা দেশেই পাঠাচ্ছে। ঠিক আছে, তো এই সব নিয়ে এই যে রাজনীতি, সাংসদ আমি করেছি, ট্রেন আমি এনেছি। দেখেন, বন্দে ভারত এখান থেকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে কলকাতা যায়, ওইটাও বলে দার্জিলিংয়ের সাংসদ আমি এনেছি, যে এরিয়াটা দার্জিলিং পড়ে না। 2017-তে যে রোডটা, মতলব ফ্লাইওভারটা হয়েছিল, পাস হয়েছিল, এখন এসে বলতেছে 2019-এ যেটা সাংসদ বলতেছে আমি এনেছি। তো এই সব মিথ্যা কথা বলে বলে কিন্তু এখানকার জনগণের কোনো আবেগ শুনলেন না উনি। আর এখানে গোটা উত্তরে একটা ডিম্যান্ড আছে আলাদা রাজ্যের, এইটা পার্টি নিজের ঘোষণাপত্রে লিখেছে পিপিএস বলে, পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন বলে, কিন্তু ওর উপরেও কিছু কাজ করা হয়নি। তো আমি একটাই জিনিস বুঝতে পারলাম পরপর 3টা সাংসদ দেখে, যে বহিরাগত সাংসদ এখানকার লোকের আবেগ, এখানকার লোকের কথাটা এটা বুঝতে পারবেন না, আর ওনারা কাজও করতে চান না, এটা ঢাকনির কাজ করেন ওনারা উল্টা। যখন আমি উত্তরের আবেগকে নিয়ে রাজনীতি করলাম, আমি বিধানসভায় বললাম, 4বার বললাম, তখন তো সাংসদ আমার সঙ্গে দাঁড়াননি, তখন তো জেলা কমিটিকেও দাঁড়াতে মানা করেছেন উনি। তার মানে আপনি বলছেন যে এইখানকার আপনাদের দলের যিনি সাংসদ রয়েছেন রাজু বিস্ত, গত 5 বছরে কোনো কাজ করেনি? কোনো কাজ করেনি। ওটা শুধু যে রেগুলার ফিচার থাকে, গভর্নমেন্টের যে রেগুলার কাজ থাকে, ওইটাকে আমার কাজ বলে উনি যে প্রচার করেন, এইটাই। এবং সেই কারণে কি আপনি ক্যান্ডিডেট হচ্ছেন? এবার আমি আমার সবাইকে জানিয়েছি 1.5 মাস আগে থেকেই, গোটা দেশই জানে কি এবার আমাদেরকে পার্টি এখানে আমাদেরই ভূমিপুত্র দিতে হবে, এবার আমরা বহিরাগত মানব না। কেন, তারপরে একটা জিনিস আমি জনগণকে বলতে চাই এই জিনিসটা দেখেন, আমরা এখানে দার্জিলিং লোকসভা এরিয়াতে আমরা 17 লাখ পিপল অ্যাপ্রক্সিমেটলি আছি।
তো আমরা 17 লাখের মধ্যে একজনও মানে লোকসভার ক্যান্ডিডেট হওয়ার মতন লোক নেই। এটা কি আমাদের উপরে দিল্লি যেভাবে দেখতেছে, তো আমাদের হীনভাবে দেখতেছে, আমরা কিচ্ছুই করতে পারবো না, আমরা রাজনীতি বুঝি না, এখানকার লোক রাজনীতি বুঝে না, এই একটা চিন্তাও তো আসতেছে। না, দলকে এই যে আপনার যে বিষয়গুলো নিয়ে ক্ষোভ আছে, আপনার যে বক্তব্য এখানকার সাংসদ কোনো কাজ করছেন, এগুলো দলকে জানাননি? অনেকবার জানাইছি আমি আমার রাজ্য যে প্রেসিডেন্ট আছেন ওনাকেও জানাইছি, কিন্তু ওনারা চোখ বন্ধ করে বসলেন, ওনারাও রাজুর মালা জপতেছেন। কেন, কি কারণ? জানি না এই কারণটা কি। একটা সাংসদের মালা একটা জেলা মানে রাজ্য প্রেসিডেন্ট কেন জাপ করে এটা জানি না। ওনারা কথাই শোনেন না। তো যখন আমার বলার জায়গা থাকে না, যখন সব বলার জায়গাটা বন্ধ হয়ে যায়, আর যখন এখানকার জনগণের উপরে একটা হেয় দৃষ্টি, তিরস্কৃত দৃষ্টি, 17 লাখ লোকের মধ্যে একজনও এখানে সাংসদ হওয়ার মতন লোক নাই। আপনি গোর্খা থেকে দিতে হবে আমি এটা বলিনি তো, যে কোনো কমিউনিটি থেকে দেন, যে কোনো ধর্মের লোককে দেন, কিন্তু আমাদের এখানকার ভূমিপুত্রকে দিতে হবে, এটা আমার ডিমান্ড ছিল। কিন্তু ওনারা তো এটা পূরণ করতে পারলেন না। তার বিরুদ্ধে আমি দেখলাম পার্টি আমাদের আবেগ বুঝতে চায় না, পার্টির আমাদের ডিমান্ডটা বুঝতে চায় না, পার্টির আমাদের শুধু এখানে দেখেন, এখন বিজেপি গভর্নমেন্ট একটা স্লোগান করেছে, অব কি বার 400 পার। ঠিক আছে, তো 400 পার করার জন্য তো ওনাদের একটা লক্ষ্য আছে, আমাদেরকে সাংসদ জিতাইতেই হবে। তাহলে কি এখানে একটা ভূমিপুত্র দিলে জিততো না? তো ওইটা কি 400 পারে একটা পার্ট হইতো না? মানে আপনি বলতেছেন যে আপনাদের উপর দল ভরসা করতে পারছে না? তো কেন করতে পারতেছে না? আমাদের উপরে দল কেন ভরসা করতেছে না? কেন? তাইলে যদি এখানকার ভূমিপুত্রের উপরে দল ভরসা করে না, তো আমরা বাইরের সাংসদের উপরে কি করে ভরসা? দল যদি এই যে দলের বিরুদ্ধে গিয়ে, দলের স্ট্যান্ড পয়েন্টের বিরুদ্ধে গিয়ে যদি দল আপনাকে এখন সাসপেন্ড করে দেয়, কি করবেন? দল যা করবে দলের খুশি, করতে পারে। আমি মানা করিনি, আমি হাত জোড়িনি, এনে আমাকে করবেন না বলে আমি হাত জোড়বো না। দল সাসপেন্ড করলে করবে, করতে পারবে। এখন বিজেপি আর একটা কথা বলছে যে আপনি যদি ক্যান্ডিডেট হতে চান তাহলে আপনার যে এমএলএ শিপ আছে, বিধায়ক পদ, সেখান থেকে আপনাকে ইস্তফা দিতে হবে, ইস্তফা দিয়ে আপনি ক্যান্ডিডেট হন। বিজেপির কে বলতেছে এই জিনিসটা? বিজেপির নেতারাই বলছে। কে বলতেছে নাম বলুন? বিজেপির বিভিন্ন স্তরে। আমি শুনলাম কালকে রাজু বিষ্ট বলেছে। আমি একটা ভিডিওতে দেখলাম রাজু বিষ্ট একটা সাংসদ মানে ল মেকার মানে যে কানুন জানতে হবে ওকে। হ্যাঁ, আমাদের রুলসে প্রসিডিউরে কোন জায়গায়, কোন অ্যাক্টে, কোন সেকশনে লেখা আছে আমাকে রিজাইন করতে হবে দেখাক। শুধু না, নৈতিকভাবে কি এই জায়গাটা আপনি মনে করছেন যে এথিক্যালি আপনি যখন দলের বিরুদ্ধে আছেন, যে দলের সিম্বল নিয়ে আপনি বিধায়ক পদে জয়ী হয়েছেন, নৈতিকভাবে সেইখান থেকে ইস্তফা দিয়ে কি আপনার লড়া উচিত নয় দলের বিরুদ্ধে? আমি নৈতিক কারণে রিজাইন করতেছি না, কারণ আমাকে বিধায়ক বানাইছে আমার জনগণ। দল আমাকে সিম্বল দিল, কিন্তু বিধায়ক বানাইছে জনগণ। জনগণকে ছেড়ে আমি যাব না, এটা আমার নৈতিকতা। কি মনে হচ্ছে যে এই যে দল আপনার পাশে থাকবে না, নিশ্চিতভাবেই থাকবে না, দলের যা স্ট্যান্ড পয়েন্ট, দল আপনার বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারে, আপনাকে সাসপেন্ডও করতে পারে, সেক্ষেত্রে লড়াইটা কি আদৌ হবে বিজেপির সঙ্গে? কি লড়াইটা আপনার আদৌ, আপনার মূল লড়াইটা কি বিজেপির সঙ্গে না তৃণমূলের সঙ্গে? আমার লড়াই না বিজেপির সঙ্গে না তৃণমূলের সঙ্গে, এই লড়াইটা আছে এই মিথ্যাচার করা মিথ্যাচারের টিম আর জনগণের আবেগ আর জনগণের স্বপ্ন, এই দুইটার মাঝখানে লড়াই আছে। আমি জনগণের স্বপ্ন নিয়ে, জনগণের আবেগ নিয়ে এখানকার, আমি চাই দার্জিলিং জেলাতে যত আমরা আছি, সব ভাষী, সব জাতি যত আছি, আমাদের মাথাটা একটা স্বাভিমানী মাথা, আমরা মাথা উঁচু করে চলতে চাই। আমরাও রাজনীতি জানি, আমাদেরকে এত হেয় দৃষ্টিতে দেখবেন না যে একটা এমপিও আমরা হইতে পারবো না, বানাইতে পারবো না। হ্যাঁ, সবার মাথাকে উঁচু করার জন্য, এখানকার জনগণের মাথা উঁচু করার জন্য আমি লড়াই লড়তেছি। যারা আমাদের মাথা নিচু করাইতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আমি লড়াই লড়তেছি। এই লড়াই স্পষ্ট আছে, এটা না কোনো পার্টির বিরুদ্ধে আছে, না কোনো ব্যক্তির বিরুদ্ধে আছে, এটা আদর্শের লড়াই, এটা সিদ্ধান্তর লড়াই। আমি সিদ্ধান্ত, মূল্য, মান্যতা আর আদর্শ নিয়ে লড়াই করতেছি। এখন তো একটা প্রচার অলরেডি শুরু হয়েছে যে আপনি যদি ক্যান্ডিডেট হন বা আপনি ক্যান্ডিডেট হবেন যখন, তখন
বিজেপির ভোটটা ভাগাভাগি হয়ে যাবে, সেক্ষেত্রে তৃণমূল সুবিধা পাবে। তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আপনি ক্যান্ডিডেট হচ্ছেন, বিজেপির পক্ষ থেকে অলরেডি এই প্রচারটা শুরু হয়েছে। বিজেপি আমার বিরুদ্ধে এই সব বিষয়ে প্রচার করতেই পারে, তার মানে কি আমরা টিএমসি জিতবে বলে আমি আমাদের লোকের আবেগ, আমাদের লোকের স্বপ্ন নিয়ে চলা আমাকে কি নিষেধ করবেন আপনি? আপনারা এই কথাটা বলে লোকের স্বপ্নকে বন্ধ করতে চাচ্ছেন আপনারা। আমরা যে স্বপ্ন দেখেছি, এই গোটা উত্তর একটা আলাদা রাজ্যের স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নর উপরে আপনারা জল ফেলতে চান এই কথাটা বলে। আর আপনি যে দেখেছেন এই বিষ্ণু শর্মাকে বসাইতে পারলে উত্তরের আবেগটা নষ্ট হবে, এই বসানোর জন্য যত ষড়যন্ত্র করুন আপনারা পারবেন না। আজকে আমি যে একটা ছোট্ট গাছটা লাগাইলাম চারা, এই গাছ বড় হবে, ফলবে, ফুটবে, আর লোক এই ফল খেতে পারবে। তার মানে কি আপনার মূল টার্গেটটা হচ্ছে পৃথক উত্তরবঙ্গ রাজ্য, তাই তো? পৃথক রাজ্যে আমি নাম নমেনক্লেচারে যাচ্ছি না, আমি গোর্খাল্যান্ডও বলতেছি না, আমি উত্তরবঙ্গও বলতেছি না। এই যে উত্তর আছে, এই উত্তর মানে আপনি কি বোঝাচ্ছেন? বাংলার উত্তর ভাগ যেটা আছে, এইটাকে নিয়ে একটা নতুন রাজ্য গঠন করবই। না, এই উত্তর ভাগ কোন কোন জায়গা নিয়ে বলছেন আপনি? উত্তর ভাগ বলতে কোন কোন এলাকা বোঝাচ্ছেন আপনি? সেই সেই এলাকা যে এলাকাতে আমরা রাজবংশী, মানে কামতাপুরী, মেষ, টোটো, রাভা, ভুটিয়া, লেপচা, গোর্খা সহ এখানকার যত মূলবাসী সহ যে মেইন স্ট্রিমে আমরা পাঞ্জাবি, বাঙালি, মারওয়াড়ি, হিন্দি ভাষী আছি, এই সবকে নিয়েই করতে চাই। আরেকটা জিনিস একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি মাঝে আরও দুজন আপনাদের দলের বিধায়ককে নিয়ে বৈঠক করেছিলেন, একটা বৈঠক হয়েছিল, তারপরে আপনি কোচবিহার, জলপাইগুড়ির ক্ষেত্রেও কিছু নেতাদের নিয়ে, বিজেপি নেতাদের নিয়ে বৈঠক করেছিলেন। বিজেপির কি অন্য কোনো এমএলএ, অন্য কোনো দলের নেতারা আপনাকে সাপোর্ট করছে? বিজেপির অনেকই বিধায়ক আমাকে সাপোর্ট করতেছেন। ওনারা অনেকে ওনারা এই ইলেকশনে নিজের ক্যান্ডিডেটের সঙ্গে ঘুরবেন, কিন্তু ওনাদের যত সাপোর্টার আছে আমার জন্য কাজ করতেছে। আপনার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, আমার জন্য মানে আমাদের স্বপ্নের জন্য। কেন কি আমি তো দার্জিলিংয়ে দাঁড়াচ্ছি, অনেক এরকম জায়গা আছে যে আমার এরিয়া থেকে বাইরে, হ্যাঁ, সেই সব জায়গাতেও আমাদের আদর্শের জন্য ওনারা কাজ করবেন। না, এই যে এই ধরুন এই নির্বাচন, আফটার ইলেকশন, তারপর আপনার স্ট্যান্ড কী হবে? আপনি কি বিজেপিতে থাকবেন নাকি বিজেপি ছেড়ে দেবেন? যতদিন বিজেপি আমাকে বার করবে না আমি বেরোবো না। এটা আমার ঘর। আমাকে স্বপ্ন দেখাইছে আমার পার্টি, আমাকে বলেছে আপনাকে দিব আলাদা রাজ্য, আপনি জয়েন করুন বিজেপিতে। আমি জয়েন করলাম আর বেরোবো ওই স্বপ্নটাকে নিয়েই, স্বপ্নটাকে পূরণ করেই। যদি বিজেপিকে আমার কথা ভালো লাগে না, ওরা যা কিছু চিন্তা করতে পারে। দল যদি আপনাকে বহিষ্কার করে, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো আপত্তি থাকবে? কোনো আপত্তি থাকবে না। আমাকে বের করলে কোনো আপত্তি নাই, কিন্তু আমি যেতে চাই না এখান থেকে, নিজের মনে যেতে চাই না। দল বের করতে পারে, করুক, ওর জন্য আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমাকে স্বপ্ন দেখায়, স্বপ্ন দিয়ে পার্টিতে টানা হয়েছে। আমি জিজেএম থেকে রিজাইন করে 5 মাস বাড়িতে চুপচাপ বসেছিলাম। আমি রাজনীতি করেছিলাম না। আমার বাড়িতে বিজেপির অনেক নেতা আসছেন, কৈলাস বিজয়বর্গীয় আসছেন, পাঠাইছে, সেন্ট্রাল কমিটি থেকে পাঠাইছে, দিল্লি থেকে ফোন আসছে, আমাকে বলছে আপনি আসুন না, আপনি যে আলাদা রাজ্যের স্বপ্ন নিয়ে চলতেছেন এটা আমরা পূরণ করব, আপনার মতন লোক না থাকলে আমরা কাকে দিব। মানে আপনি সোজা বলতে চাইছেন যে বিজেপি আপনাকে আলাদা রাজ্যের স্বপ্ন দিয়ে দলে টেনে নিয়ে আপনার সঙ্গে ধোকা দিয়েছে আপনাকে? পিওর এইটাই কথা, আমাকে আলাদা রাজ্যের স্বপ্ন নিয়ে দলে টেনেছে। আর এই স্বপ্ন আমি বুকে রেখে আছি, আমি পার্টি ছাড়বো না। পার্টি আমাকে বের করলে জনগণ, পুরা উত্তরের জনগণ বুঝতে পারবে বিজেপি আলাদা রাজ্যের পক্ষে নেই, তখন আমরা আমাদের চিন্তা ভাবনা করে নিই। তৃণমূলের নেতাদের সঙ্গে আপনার কোনো যোগাযোগ বা কথাবার্তা হয়েছে? এমনি হয়নি। বিধানসভায় যখন আমরা বিধানসভায় যে অ্যাসেম্বলি চলে, এই অ্যাসেম্বলি চলাকালীনে বন্ধু বান্ধব সবার সঙ্গে কথা হয়, সবার সঙ্গে দেখা হয়, নমস্কার হয়, কথাবার্তা হয়, কিন্তু এই রাজনীতি নিয়ে কথা হয়নি। আপনার দীর্ঘদিনের সঙ্গী ছিলেন বিমল গুরুং। বিমল গুরুংয়ের সঙ্গে দুদিন আগেও আপনার বৈঠক হয়েছে, আপনি তার সমর্থন চেয়েছিলেন, কিন্তু আলটিমেটলি যা দেখা যাচ্ছে পরিস্থিতি, যে বিমল গুরুং বিজেপির দিকেই ঘেঁষে আছে এবং বিজেপিকেই হয়তো সাপোর্ট করবে।
আমি চিন্তা করি না। যেদিন আমি বহিরাগত সাংসদ দিলে আমি নিজেই নমিনেশন ভরবো বলে বললাম 1.5-2 মাস আগে, তখন তো আমি কাউকে জিজ্ঞাসা করে বলিনি, কোনো রাজনৈতিক দলের নেতাকে জিজ্ঞাসা করে এই সিদ্ধান্তটা নিইনি আমি। হ্যাঁ, এখন যখন আমাকে লড়তে লাগলো, পার্টি মানলো না, বহিরাগত সাংসদই পাঠাইছে, তখন আমাকে লড়তে হবে। আমি তো কথা দিলাম, ওই কথা আমাকে রাখতে হবে, আমি লড়বো। তখন আমি চিন্তা করলাম, পাহাড়ে যত পলিটিক্যাল পার্টি আলাদা রাজ্যের ফেভারে রাজনীতি করতেছে, ওদের জন্মই আলাদা রাজ্যের জন্ম হয়েছে, তো তাদের নেতাদের সঙ্গে একবার দেখা করব, এটা আমি চিন্তা করলাম। আমি সিপিআরএমের লিডারের সঙ্গে দেখা করলাম, আমি আরবি রায়ের সঙ্গে, আমি বিমল গুরুংজির সঙ্গে দেখা করলাম, তারপরে আমি প্রতাপ খাতির সঙ্গে দেখা করলাম, আমি অজয় এডওয়ার্ডের সঙ্গে দেখা করলাম। কেন কি, একটা আমার রাজনৈতিক ধর্ম ছিল, ওনারা আলাদা রাজ্যের পক্ষে ছিলেন, তো আমি সবাইকে নিয়ে একবার চলার ইচ্ছা করলাম। কিন্তু এবার সবাইকে আমি একটা জিনিস দেখতে চাচ্ছি, আমার বলার কথাটা বলে দিলাম ওনাদেরকে, এবার ওনাদের ডুইংসটা কী হবে, ওনারা কি সিদ্ধান্ত নেবেন, এটা আমাকে দেখতে হবে। এইখানে কি আছে, 3টা জিনিস আছে এই ইলেকশনে। ওনারা নিজেই তো ইলেকশন লড়তেছেন না, জিজেএম নিজে ইলেকশন লড়তেছে না, সিপিআরএম নিজে ইলেকশন লড়তেছে না, ঠিক আছে? কেউ কি, কোনো দল কি পাহাড়ের এই যারা পৃথক রাজ্যের পক্ষে বলে যারা দীর্ঘদিন থেকে আন্দোলন করছে, কোনো দল কি আপনাকে সাপোর্ট করছে? না, এটাই এবার আমি দেখতে চাই। কেউ এখন অবধি তো ডিক্লেয়ার করেনি আমি অমুককে সাপোর্ট করতেছি। এবার এখানে 3 টাইপের ক্যান্ডিডেট আছে। ক্যান্ডিডেট 1 টিএমসি, যে আলাদা রাজ্যের স্বপ্নকে পুরা মেরে চলে আসছে, ও আলাদা রাজ্যে চায় না। তার মানে টিএমসিকে সাপোর্ট করলে তো আলাদা রাজ্যের বিরুদ্ধে হবে, যদি বিমল গুরুং, আরবি রায় টিএমসিকে সাপোর্ট করেন। হ্যাঁ, আর দ্বিতীয় আছে বিজেপি, যে 15 বছর ধরে মিথ্যা কথা বলতেছে, আর এই যে সাংসদ রাজু বিষ্টের টিকিট পেয়েছে, ও নিজেই বলেছে কলকাতায় মিডিয়ায়, আমি আলাদা রাজ্যের পক্ষে নেই, ব্যক্তিগতভাবে পক্ষে নেই, আর আমার পার্টি এই সিদ্ধান্ত নিয়ে ও তো বলেছে কলকাতা মিডিয়ায়। এইরকম বলার একটা আলাদা রাজ্যের বিরুদ্ধের একটা ক্যান্ডিডেট আছে, রাজু বিষ্টা, ও আছে। তো ওকে সাপোর্ট করা মানে আলাদা রাজ্যের স্বপ্নটা ফেলে রাজনীতি করা। এবার বিমল গুরুং রাখে। আর অন্য একটা ক্যান্ডিডেট আছে ইন্ডিপেন্ডেন্ট, আমি, যে সব সময় আলাদা রাজ্যের কথাটা নিয়ে চলতেছি। তার ওনাদের দলের কি সিদ্ধান্ত আছে, যেরকম সিদ্ধান্ত আছে সেরকম লোককে ওনারা সাপোর্ট করবেন। এবার এই যে লড়াই এখন পর্যন্ত যা লড়াই, যা পরিস্থিতি, তাতে আপনি কিন্তু এখন পর্যন্ত একা পাহাড়ে, আপনি একা। এই একা লড়াইটা কতটা কঠিন হবে বলে মনে করছেন? আমি একা লড়াই নাই। নেতারা ভুল করতে পারে, এবার জনতা ভুল করবে না। জনতার সঙ্গে আছি আমি জনগণের সঙ্গে আছি। নেতা ভুল করতে পারে, জনগণ কোনোদিন ভুল করবে না। ওই নেতাকে ছেড়ে দিবে, নেতাকে একটা কি বলবো, দাঁড়ানো জায়গা থাকবে না নেতার কালকে, জনগণ ছেড়ে দিবে ওদেরকে। আপনারা শুনলেন একেবারে খোলাখুলি বিষ্ণুপ্রসাদ শর্মা, কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক। তিনি কিন্তু খুব খোলাখুলি কথা বললেন, এবং তার খুব সোজা কথা, কিন্তু পরিষ্কার কথা, যে তিনি দলের বিধায়ক, কিন্তু তিনি বলছেন যে তার দলের 5 বছর যিনি সাংসদ ছিলেন দার্জিলিং কেন্দ্রে, রাজু বিস্ট, তিনি 5 বছরে কোনো কাজ করেননি। ভয়ঙ্কর অভিযোগ, এবং এই অভিযোগ নিয়েই কিন্তু তিনি রাস্তায় নামছেন, মাঠে নামছেন, এবং ভোটের লড়াইয়ে থাকছেন। ফলে সব মিলিয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোটের লড়াইটা কিন্তু এবার জমজমাট হতে চলেছে। এবার জনগণ কাকে সাপোর্ট করে, তার জন্য আর কয়েকদিন আপনাদের অপেক্ষা করতে হবে। আমরা সমস্ত খবরের আপডেট সবসময় আপনাদের জানাতে থাকবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন উত্তরবঙ্গ সংবাদ। ক্যামেরায় অয়ন ঘটকের সঙ্গে শুভঙ্কর চক্রবর্তী রিপোর্ট, শিলিগুড়ি।